আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে ফিরে আসার জন্য সকলকে ওয়েলকাম। তো আজ আমি দেখাবো 40 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ও স্টিচিং একদম স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে দেখে নিই কিভাবে কাটিংটা করছি। প্রথমেই আমি আগে পেপারের ওপর মার্ক বসিয়ে নেব, কারণ পেপারের ওপর মার্কিং করে নিলে কাটিংটা ঠিকঠাক মতো হয়। ঝুল নিয়ে নিচ্ছি আমি 16.5 ইঞ্চ, আমার ছিল 15.5 ইঞ্চ, 1 ইঞ্চ প্লাস করে নিয়েছি। তো পুট নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। আর আর্মহোল নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এখন আমি 6 ইঞ্চে মার্ক দিয়ে আর্মহোলের লাইন ড্র করে নিচ্ছি, কিন্তু আমি লাস্ট ফিনিশিংয়ে দেখে নেব যে আমার আর্মহোল ঠিকঠাক ম্যাচ হয়েছে কিনা। তো এবার আমি লাইন ড্র করে দিচ্ছি চেস্ট লাইন দেওয়ার জন্য। তো উপর দিক থেকেও আমি আর্মহোলের লাইন ড্র করে নিলাম। এবার পয়েন্টের মাপ দেবো, আমার 11 আছে পয়েন্ট, তো আমি 11.5 ইঞ্চে দেবো, যেহেতু আমার শোল্ডারে 1/2 ইঞ্চ স্টিচিং হয়ে যাবে। এবার আমি 4 ইঞ্চে মার্ক দিলাম আর নিচে থেকে 3.5 ইঞ্চে মার্ক দিলাম, 1/2 ইঞ্চ কমিয়ে। আর এটা পয়েন্টের মাপ থেকে উপর থেকে নিচ পর্যন্ত পুরোপুরি সোজাসাজি লাইন ড্র করে দিলাম। এইবার এখান থেকে আমি কোমরের মাপ নেব। কোমর আছে আমার 34 ইঞ্চ, তো তার 4 ভাগের 1 ভাগ আর 3 ইঞ্চ আমি ডার্টের জন্য নিলাম, আর 1.5 ইঞ্চ আমি এক্সট্রা স্টিচিংয়ের জন্য নিলাম। তো নিয়ে মার্ক করে দিলাম। এইবার আমি 3 ইঞ্চ যে ডার্টের জন্য নিয়েছিলাম সেখানে মার্ক করে দিচ্ছি। 1.5 ইঞ্চ উপরে তুলে এভাবে সোজাসুজি লাইন ড্র করে দেব। দিয়ে এটা কোনাকুনি লাইন ড্র করে সেট করে নেব। নিয়ে এবার এটা গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। যেহেতু এখানে কোণ থাকলে দেখতে খারাপ লাগে। এবার এখান থেকে আর্মহোলের 1 ইঞ্চ 2 সুত মতো মাপ নিয়ে এটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর চেস্ট লাইন আমি 4 ভাগের 1 ভাগ নিলাম আর 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য নিলাম, মানে স্টিচিং এর জন্য। এবার এখানটা গোল রাউন্ড শেপে লাইন ড্র করে দিলাম, যেমনটি আমি ঠিক দিলাম। এবার আমি আর্মহোল চেক করে নিচ্ছি। আমার যেহেতু 19 ইঞ্চ আছে আর্মহোল, তো আমার এসেছে কিনা। দেখছি আমার 1/2 ইঞ্চের মতো কম পড়ছে, সেজন্য আমাকে এখানে একটু 1/2 ইঞ্চ পরিমাণ নামিয়ে ডাউন করে নিলাম। নিয়ে এখানে আবারও একটা আর্মহোলের শেপ দেব। আমার যতক্ষণ না আর্মহোল অ্যাকিউরেট মাপ আসে ততক্ষণ আমাকে এইভাবে আর্মহোলের সঙ্গে ছেড়খানি করতে হবে। তবেই আমার ঠিকঠাক মতো আসবে, নাহলে ফিটিংস ভালো আসবে না। এবার আমার পারফেক্ট এসেছে, যেহেতু ওপর থেকে 1/2 ইঞ্চ আমার স্টিচে চলে যাবে সেজন্য। আর এখানে 5 ইঞ্চ পরিমাণ ওপর থেকে লাইন ড্র করে ঠিক এখানটা হাত দিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে, যেভাবে আমি ঠিক দিচ্ছি। মানে গোল শেপটা দিলে তবে প্রিন্সেস কাট ব্লাউজের শেপটা সুন্দর মতো আসবে। এইবার আমি কোমরের পয়েন্টের জন্য মার্কগুলো ঠিকঠাক মতো সোজাসুজি টেনে দিচ্ছি, যেহেতু এক্সট্রা 1.5 ইঞ্চ আমি নিয়েছিলাম। নিয়ে আমি নেক লাইনের জন্য আমি ওপর দিক থেকে আমার 7.5 ইঞ্চ আছে, তো 7.5 ইঞ্চে আমি একটা বক্স করে নিচ্ছি। আর উইডথ নিয়ে নিচ্ছি, মানে চওড়া নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চ। নিয়ে আমি লাইন ড্র করে দিচ্ছি, একটা চৌকো বক্স বানিয়ে নিচ্ছি। এই বক্সের মধ্যে যে যেরকম যার মন যেরকম চাইবে সে সেরকম শেপ দিয়ে দিতে পারে। আমি যেহেতু এখানে একটা সুইট হার্টের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি, বেশি ডিপ করব না, তো সেইভাবেই একটা আমি দিয়ে দিলাম সেট। তো দিয়ে আমি এক্সট্রা কাগজটাকে কাটিং করে নিচ্ছি। কাগজের ওপর কাটিং করে নিলে সুবিধা কি হয়, যখন আমি কাপড়ের ওপর করব তো এক্সট্রা একটু 1/2 ইঞ্চ পরিমাণ স্টিচিং এর জন্য কাপড় রেখে কাটিংটা করলে সুবিধা হয়। কিন্তু যদি কাপড়ের ওপর ডাইরেক্ট আমি কাটিং করি তো এখানে এক্সট্রা কাপড়টা রাখা যায় না। যেখানটা আমি ঠিক কাটিং করছি ঠিক এই শেপের কাছে যখন কাপড়ের ওপর ফ্যাব্রিকের ওপর কাটিং করব ওখানে 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা রেখে দিতে হবে। এখানটা 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ রেখে দিতে হবে। ঠিক এইখানটা যেখানে আমি ড্র করছি এখানটা, আর এখানে 1/2 ইঞ্চ পরিমাণ আমি একটু শেপ দিয়ে দিচ্ছি। দিলে কি হয়, আর্মহোলের কাছে এখানটা খুব সুন্দর একটা শেপ বসে। তো বাড়তি কাগজটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কোনখানে এক্সট্রা নেব। তো সেই হিসাবে আমি অস্ত্র কাপড়ের ওপর রেখে কাটিং করে নিয়েছি। এবার ব্যাক পার্টটা কাটিং করে নেব। 16.5 ইঞ্চে নিয়ে নেব, ব্যাক পার্টের জন্যও নিয়ে নেব। কিন্তু এখানে কোনো বড় ছোট হবে না। কাটিংটা প্রসেসটা দেখলে বোঝা যাবে। এখানেও ঠিক 5.5 ইঞ্চে নিলাম আর আর্মহোলের জন্য 6.5 ইঞ্চে নিলাম। এটা 40 সাইজ ব্লাউজের জন্য হচ্ছে সেজন্য। এবার এখানে গোল শেপটা দিলাম ঠিক 1.5 ইঞ্চ পরিমাণ রেখে। ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চ 2 সুত রেখেছিলাম। আর এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ নিলাম, 1 ইঞ্চি ডার্ট আর 1.5 ইঞ্চি এক্সট্রা স্টিচিং এর জন্য দিয়ে আমি পুরোপুরি লাইন ড্র করে নিচ্ছি, যেভাবে ঠিক আছে। এইবার আমি এখান থেকে 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় এক্সট্রা কেটে বাদ দিয়ে দেব। এতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, ঝুল কমও হবে না, কিচ্ছু হবে না। এটা করলে ফিনিশিংটা ভালো আসে আর দেখতেও খুব সুন্দর হয় আর ফিটিংসটা খুব সুন্দর আসে।
এইবার আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমি যখন কিন্তু ব্লাউজের মাপ নিয়েছিলাম, তখন কিন্তু একদম সামনে থেকে নিয়েছিলাম। কারণ বাস্ট পয়েন্টটা অনেকটা বেড়ে যায়, সেজন্য মানুষের ফিটিং ঠিকঠাক আসে না। অনেক সময় দেখা যায় পিছনের মাপ নেওয়া কিন্তু ঠিকঠাক হয়েছে, কিন্তু বাস্ট পয়েন্টের জন্যে সামনেটা অনেকটা উঠে গেছে। এবার ফ্রন্ট পার্টে যে আমি পেপারটা কাটিং করেছিলাম, ব্যাক পার্টের সঙ্গে মিলিয়ে এক্সট্রা যে কাপড়টা আছে কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এখানে একটু ক্যামেরার ডিস্টার্বের জন্য দেখাতে আমি পারিনি। তো ব্যাক পার্টটা বসিয়ে আমি এখানে কাটিং করে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টটা মিলিয়ে নিয়ে ওভাবে কোমরের কাছটা কাটিং করে নিতে হবে সমান করে। আগের ভিডিও আমার অনেক কিছু দেয়া আছে, অসুবিধা হলে একটু দেখে নেবেন। তো এইবার আমি ব্যাক পার্টটা বসিয়ে কাটিং করে নিচ্ছি। এখানে চাইলে অতিরিক্ত কাপড় রেখেও কাটা যায়। আমি হুবহু কাপড়ে কাটিং করে নিলাম। আর আমি স্লিভসের জন্য আমি স্লিভসটা দেখালাম না। স্লিভস আমার অনেক রকম ভিডিও দেয়া আছে। তো ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি দেখালাম না। এখানে পেপারটা বসিয়ে কাটিং করে নিয়েছি অস্ত্র কাপড়টা। এবার ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, ফ্রন্ট পার্টটা এবার আমি কাটছি। ঠিক যেখানে, যেখানে বলেছিলাম সেখানে, সেখানে একটু 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা নিয়ে কিন্তু আমি অস্ত্র কাপড়টা কেটে নিয়েছি। যেখানটা কাটছি এখানটা 1/2 ইঞ্চ আর সাইডে 1/2 ইঞ্চ। এইভাবে কেটে নিয়ে এবার অস্ত্র কাপড়ের বসিয়ে মেইন ফ্যাব্রিকটা কাটিং করছি। তো এইটা করে নিলে কি হয়, পেপারে কাটিং করে নিলে কিন্তু এক্সট্রা ওই 1/2 ইঞ্চ পরিমাণ কাপড়টা আর পাওয়া যায় না। তখন খুব টাইটের ওপর ফিটিংস ভালো আসে না। সেজন্য আমি একটু পেপার কাটিং করে নিয়েই এভাবে কাটিংটা করি, সুবিধা হয়। তো আপনাদের সামনেও সেই প্রসেসটা আমি একই রকমভাবে দেখালাম। এইভাবে প্রত্যেকটা কাটিং করে নিয়ে দেখিয়ে দেবো। আর আমার স্টিচটা যেটা করব, এটা ওভারলকের কোনো রকম প্রয়োজন হবে না। আমি এমনভাবে স্টিচ করব যে এখানে ইন্টারলক মেশিনের কোনো প্রয়োজন পড়বে না। স্টিচিং এর মধ্যেই মানে ফ্যাব্রিক পুরো ওভারলক হয়ে যাবে। তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। মেন ফ্যাব্রিকটাও অস্ত্র কাপড় বসিয়ে আমার কাটিং হয়ে যাচ্ছে। ঠিক একই প্রসেসে এভাবে কাটিং করে নিলে কোনো রকম প্রবলেম হবে না। ঠিক হুবহু যেমন আছে সেরকমভাবেই কাটিং করে নিতে হবে। এক্সট্রা ফ্যাব্রিক রাখার কোনো রকম প্রয়োজন নেই। আর যারা বিগিনার তারা 1/2 ইঞ্চ করে রাখতে পারেন। তো স্টিচ চারিদিকে চালিয়ে নেবার পর কেটে ফিনিশিং ছাড় দিয়ে দেবেন, তাতে কোনো প্রবলেম হবে না। আমি নেক সমেত কাটিং করে নিচ্ছি। আর আমি এখানে নেক দেখিয়ে দেব যে আমি কিভাবে কট পাইপিং দেব। এখানে কট পাইপিং দিলে দেখতে খুব গ্লো হয়, সুন্দর হয়। তো আমি স্লিভসের জন্য ফ্যাব্রিকটা কাট করে নিচ্ছি। আর যেটা কম পড়ছে ওটা আমি এক্সট্রা যোগ দিয়ে দেবো। মানে একটু অস্ত্র কাপড় আমার এখানে ছোট পড়েছে। যেহেতু এটা 3/4 হাতা, সেজন্য একটু যোগ পড়েছে। এটা স্টিচিং এর সময় আমি এড করে দেব। তো আজকের ভিডিওটা খুব স্পিডের সঙ্গেই দেখাচ্ছি যাতে কম সময়ে কভার আপ করতে পারি। তো যেখানে, যেখানে প্রবলেম হবে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেখানটা একটু বুঝিয়ে খুঁটিয়ে তোলার। তো এবার আমি এখানে কট পাইপিংটা দেব। আমি যেহেতু আগেই বলে দিচ্ছি যে এইটা যখন আমি স্টিচ করছিলাম আমার এখানে ক্যামেরার খুব প্রবলেম হচ্ছিল। তো যতটা আমি দেখাতে পারছি ততটাই আমি দেখাচ্ছি। যদি এখানে বুঝতে অসুবিধা হয় ব্যাক পার্টেও আমি এরকম ঠিক কট পাইপিং লাগিয়েছিলাম, সেটাও আমি সেখানে নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছি। তো এটা করতে গেলে খুব সুন্দরভাবে সতর্কভাবে করতে হবে। আর এখানে যে প্রেসার ফুডটা ইউজ করতে হবে সেটা এক চাপের। মানে রাইট সাইড চাইলে রাইট সাইড, লেফট সাইড যারা করেন তো লেফট সাইড। আমি এখানে রাইট সাইডেরটা চুজ করে নিয়েছি যেহেতু কর্ড আছে আমার লেফট সাইডে সেজন্য। এবার আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। যেখানে কোণ আসবে সেখানে একটু করে ফ্যাব্রিকটা কাট করে দিতে হবে। যাতে এখানে কোণটা যখন ক্রস করবে তখন ওখানটা ছুঁচ মতো হয়ে থাকবে, গোল হবে না। তো এটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানটা যারা বিগিনার তাদের একটু প্রবলেম হতে পারে। কিন্তু প্রসেস ফলো করলে আর প্র্যাকটিস করলে কোনো রকম অসুবিধাই হবে না। এ অসুবিধা আমিও ১ম খুব ফেস করেছি। কিন্তু যখন প্র্যাকটিস বারবার করে করা হয়েছে তখন কিন্তু এটা কিছু মনেই হয়নি। তাই ১ বার নয়, ২ বার নয়, বারবার চেষ্টা করতে হবে। প্র্যাকটিসই মানুষকে অনেকটা এগিয়ে দেয়। সেজন্য আমি বলছি আমার হাতের দিকে লক্ষ্য করলে নিখুঁতভাবে ঠিক বুঝতে পারা যাবে যে কিভাবে আমি করছি। আমি কোনোরকম কোনো কিছুই কিন্তু চাপাচাপি কিংবা টানাটানি করছি না। না ফ্যাব্রিকটা করছি, না পাইপিংটা করছি। জাস্ট মিডিলে একটু কাট করে দিয়ে এভাবে টানছি। আর যখন সোজা আসবে তখন হালকাভাবে একটু সোজা করে ধরতে হবে। এভাবে এখানটায় ঠিক ঘুরিয়ে দিতে হবে। দিলেই হয়ে যাবে কমপ্লিট। এবার যতটা এসছে ততটুকু পাইপিং রেখে বাকিটা কাট করে দেবো। এবার ফ্রন্ট পার্টের জন্য এটা হয়ে গেল কমপ্লিট। এইভাবে বসিয়ে এবার এর ওপরে যে অস্ত্রটা আমি কেটেছিলাম তার ওপরে এটা বসিয়ে ঠিক ব্যাক সাইড থেকে উল্টো সাইড থেকে স্টিচের ওপর স্টিচ ফলো করে ঠিক স্টিচটা চালিয়ে দিতে হবে। যেভাবে আমি ঠিক দিচ্ছি এইভাবে। মানে মেন ফ্যাব্রিকটা সোজা দিকে রেখে তার ওপর অস্ত্রটা বসিয়ে ফ্যাব্রিকটা উল্টো করে নিয়ে এভাবে স্টিচিংয়ের ওপর
স্টিচ দিতে হবে, যেটা এখানটা একটু ধরে ধরে করতে হবে, মানে আমার স্টিচ যেটা গেছে তার ওপর দিয়ে ঠিক হুবহু দিতে হবে। এতে করে কি হবে, স্টিচটা যদি একটুকু বাড়িয়ে চলে বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ফিনিশিং একদম গন্ডগোল হয়ে যাবে। তো এখানে ফিনিশিংয়ের সৌন্দর্যের জন্য এখানটা ধরে ঠিকভাবে করতে হবে। আমি বললাম আমার এখানটা একটু রেকর্ডিং ভুল হয়ে গিয়েছে, তো ওখানটা হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আমি ব্যাক পার্টটা ঠিক এভাবেই দেখিয়ে দেবো কীভাবে করেছি, পুরোপুরি থরোলি দেখাবার আমি চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কি একা হাতে করা হয় তো খুব প্রবলেম হয়ে যায়। সেজন্য আমি ওখানটা কীভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এবার আমি কীভাবে ইন্টারলক ছাড়া স্টিচ হবে সেইটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটো পার্ট নিয়ে মেন ফ্যাব্রিকটা দিচ্ছি আর একটা অস্ত্র কাপড় একটু সরিয়ে রাখছি, স্টিচ দিচ্ছি না। আর প্রেসার ফুটটা আমি 2 চাপের করে নিয়েছি। অলরেডি আমি চেঞ্জ করে নিয়েছি। এখানে প্রেসার ফুট 2 চাপের দিয়েই স্টিচ করতে হবে। শুধু পাইপিং পট্টি যখন পড়বে তখন 1 চাপের দিতে হবে, মানে কট পাইপিং যখন হবে। এবার স্টিচটা এমনভাবে দেবেন, দেখলেন তো আমার দুটো কিন্তু পরপর একইভাবে জুড়ে গেছে, কোথাও কোনো রকম বড়ও হয়নি ছোটও হয়নি, কোনো পার্ট একইভাবে। এবার এই অস্ত্রটা কীভাবে দেবো, দিলে আর ইন্টারলকের প্রয়োজন হবে না সেটাই আমি দেখিয়ে দেবো। ঠিক এইটা এইভাবে রেখে উল্টো দিক থেকে এমনভাবে স্টিচ দিচ্ছি, ঠিক এটা সোজা করলে আর পড়বে, মানে ইন্টারলকের প্রয়োজন পড়বে না। আশা করি ঠিক বুঝতে পেরেছেন কীভাবে দেখালাম। এইভাবে দিয়ে এবার এর ওপর দিয়ে স্টিচ চালিয়ে দেবো। আমার ডবল স্টিচও হয়ে গেল, টেকসই মজবুতও হয়ে গেল আর ঠিকঠাক হয়ে গেল, এখানে কোনো রকম প্রবলেমই হলো না। আর ওপর থেকে নিচ পর্যন্ত একভাবে একটু একটু করে স্টিচ দিতে হবে আর ধরে ধরে দেখতে হবে যেন দুটো পার্টই সমান থাকে। বারবার এটা ফলো করতে হবে। একভাবে টেনে হুবহু স্টিচ দিলে কিন্তু একদমই হবে না, কোনোটা বেড়ে যেতে পারে কোনোটা কমে যেতে পারে। দুটোকে মিডল পয়েন্টে ধরে সোজা করে এভাবে একটা আমি ঠিক যেভাবে দিলাম সেভাবে এবার সোজা করে দেখিয়ে দিচ্ছি আমার পিছন দিকটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখানে ইন্টারলকের প্রয়োজনই হলো না। যাদের ইন্টারলক নেই তাদের জন্য এই ট্রিক্সটা কিন্তু খুবই উপকার। তো এভাবে আমার একটা হয়ে গেছে, আরও একটা পার্ট ঠিক সেম একইভাবে আমি করে নেব। সত্যি কথা বলতে কি একটা ব্লাউজ স্টিচিং বলুন কিংবা কোনো নেক ডিজাইন বলুন কিংবা যে কোনো স্টিচ বলুন, যে কোনো কাজে একটু নিখুঁতভাবে কিংবা শৌখিন ভাব যদি থাকে তার মাত্রা একটা আলাদাই এসে যায়। তো আমি বারবার বলছি যারা বিগিনার তারা একটু ধরে ধরে করবেন, আর যারা এক্সপার্ট আছেন তাদের কাছে তো কোনো ব্যাপারই নয়। তো এইভাবে আমি আরও একটা পার্ট কীভাবে অ্যাড করতে হবে, মানে স্টিচ করতে হবে দেখিয়ে দিলাম। দিয়ে এটা নিচ থেকে ধরে নেবেন, যারা নিচে থেকে করলে সুবিধা হবে নিচ থেকে, আর যারা উপর থেকে করলে সুবিধা হবে ওপর থেকে। কিন্তু ওপর দিক থেকে মিডল পয়েন্ট পর্যন্ত বারবার সোজা করে ধরে স্টিচের ওপর স্টিচ দিতে হবে। এতে করে কি হবে, শৌখিনতা জিনিসটা একটা এসে যাবে। তো আমি এভাবে সামনের পার্টটা তৈরি করে নিলাম ঠিক একইভাবে, আর দেখিয়েও দিলাম যে কত সুন্দর হয়েছে জিনিসটা। তো 40 সাইজের জন্য যেহেতু হেভি বাস্ট পয়েন্ট, সে কথা মাথায় রেখেই আমাকে ডাট পয়েন্ট দিতে হয়েছে। এবার ব্যাক পার্টটা আমি কীভাবে তৈরি করব, 1.5 ইঞ্চ এক্সট্রা যেটা রেখেছিলাম সেইটা বাকি রেখে আমি মিডলে ঠিক ভাগ করে নিয়ে এটা দুটো দিলাম আর 5 ইঞ্চে আমি দিয়ে দিলাম। এতে করে কি হবে, কিন্তু সামনে যে আমার পড়েছিল, মার্ক পড়েছিল সেইটায় কোনো রকম টান আসবে না। মার্ক মানে পয়েন্টের যে মার্ক পড়েছিল, এটা 5 ইঞ্চ দিলে বেশি সুন্দর হবে। 4 ইঞ্চ দিলে কিন্তু একদমই ভালো হবে না, আঁকা থেকে বেশিরভাগ নেমে যাবে। তো এভাবেই আমি স্টিচটা দিয়ে নিলাম। 1/2 ইঞ্চ পরিমাণে দিলাম, তো 1 ইঞ্চে ডাট পড়ে যাবে। আবার ওই দিক ফোল্ড করে 1/2 ইঞ্চে আমি স্টিচ দিলাম, তার মানে 1 ইঞ্চে আমার ডাটটা পড়লো। তো এভাবেই আমাকে কমপ্লিট করে নিতে হবে। এটা ডাট দিয়ে ব্যাক পার্টের জন্য এটা ডাট পড়ে গেল। তো এটা যখন আমি অর্ডার পেয়েছিলাম তখন আমাকে আমার কাস্টমার একবারও বলেনি যে ফ্রন্ট ওপেন হবে না ব্যাক ওপেন হবে। তো আমি সেই কথা মাথায় রেখেই কিন্তু স্টিচটা সামনের পাটও জোড়া পিছন পাটও জোড়া করেছি। পরে যখন স্টিচিং কমপ্লিট হয়ে আসছে তখন আমি জানতে পারলাম যে আমাকে ব্যাক ওপেন করতে বলেছে। তো তখন আমি পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর ব্যাক ওপেন করেছি। তো এর জন্য আমার কোনো রকম অসুবিধা হয়নি। যেহেতু আমার এক্সেস একটু 1/2 ইঞ্চ করে ধরাই ছিল ফ্যাব্রিক, তো সেখানে অসুবিধা হয়নি। তো আমি এখানে এটা চৌকোরই মতো হবে কিন্তু একটু রাউন্ড শেপ দিতে বলেছিল। সেজন্য আমি এভাবেই করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, কোনো রকম প্রবলেম নেই। ব্যাক পার্ট যার যেরকম নেক ডিজাইন পছন্দ তো সে সেরকমই করে নিতে পারে। এখানে যেহেতু আমার চৌকোর ওপরই একটু রাউন্ড শেপ বলেছিল তো আমি সেরকমই করেছি। তো এখানে এবার আমি দেখিয়ে দেব যে কিভাবে আমি কট পাইপিংটা লাগিয়েছিলাম। যেমনটি ঠিক সামনের পাটে লাগিয়েছিলাম ঠিক সেরকমভাবেই এখানে লাগিয়ে নেব। প্রথমে পাইপিংটা আমি এমনভাবে বসিয়েছি, আমি এখানে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানেও কট পাইপিং লাগানোর আগে আমি প্রেসার ফুটটা 1 চাপের লাগিয়ে নিলাম।
নিয়ে আমি এবারে কট পাইপিংটা লাগাচ্ছি। তো বুঝতেই পারছেন লেফট সাইডে আমার কটটা আছে আর রাইট সাইডে আমার প্লেন এটা আছে, পট্টিটা আছে। তো এইভাবে আমি চাপটা দিয়ে ঠিক এভাবে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। আর স্টিচ দেওয়ার সময় কোনো রকম কোনো কিছু টানাটানি করলে হবে না, ঠিক একভাবে দিয়ে যেতে হবে যেমনটি আমি দিয়ে যাচ্ছি। দেখলেন তো আমি এখানটা একটু সরিয়ে ঠিক করে নিলাম। হতে পারে একটু সরে যেতে পারে, কারণ ভুল তো মানুষ মাত্রেই হতে পারে, কিন্তু সেটা শুধরে নেওয়াটা হচ্ছে বিচক্ষণতার কাজ। সেজন্য আমি ঠিকঠাক মতো ওটাকে করে নিলাম। এবার ওপর দিয়ে আমি বাড়তি কাপড়টা কেটে দিয়ে একটু আধটু যদি বেশি থেকে যায় কেটে দিয়ে এবার নিচু থেকে আমি এখানে ঠিক আমি পট্টিটা রাখলাম আর উপর দিক থেকে আমি এখানে স্টিচটা দিতে আরম্ভ করলাম। উপর দিক থেকে স্টিচটা দিলে কি হবে, যখন আমি পট্টিটা পিছন দিক থেকে ফোল্ড করে বসাবো তো দেখতে ভালো লাগবে। ফ্রন্ট পার্টের জন্য কিন্তু আমি অস্ত্র কাপড়ের ওপরেই করে দিয়েছিলাম, কিন্তু ব্যাক পার্টের জন্য এক্সট্রা আমি কাপড় অ্যাড করে দেখাচ্ছি। এটা দেখানোর সুবিধার্থে আমি এটা অ্যাড করলাম। অনেকে কিন্তু মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্র ফ্যাব্রিক দিয়ে ওটা ফোল্ড করে নেয়, কিন্তু আমি পট্টি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা খেয়াল করতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে যেন স্টিচের ওপর স্টিচটা পড়ে। কোনো রকমভাবে একটু সরে গেলে ফিনিশিং কিন্তু একদম অন্য রকম জায়গায় চলে যাবে। সেজন্য এই ফিনিশিংটা একটু লক্ষ্য রেখে করতে হবে। আর এক চাপের যে প্রেশারটা থাকে ওটাই ফলো এজন্যই উপকার। এভাবেই করে নিতে হবে। তো একটু একটু করে কাট দিয়ে নিতে হবে বাড়তি কাপড়টা কেটে। দেখছেন তো কত সুন্দরভাবে আমার পড়েছে। ঠিক এইভাবে রেখে ফোল্ড করে নিয়ে এখানে হাতের হেমি স্টিচও দেওয়া যেতে পারে কিংবা মেশিনের স্টিচও করা যেতে পারে। তো আমি এখানে বড় বড় স্টিচ দিয়ে মেশিনের স্টিচ দিচ্ছি, পরে আমি ওটাকে হাতের তুরপাই কিংবা হেমি স্টিচ দিয়ে নেব। তো আগে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি যাতে ফোল্ড করলে এটা চেপে বসে যায়, সেজন্য আমি এটা ছোট ছোট কাট দিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ফোল্ড করে নেব, কিন্তু তার আগে একটা সাইড দিয়ে ছোট্ট চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর আমার যে লটকান হবে তো লটকানের জন্য আমি দড়িটা অ্যাটাচ করে নিচ্ছি তার সঙ্গে। ঠিক যেমনভাবে আমি দিলাম এখানে। আর উপর দিক থেকে চাপ সেলাই দিচ্ছি যেন কর্ডের ওই পারে না স্টিচটা চলে যায়। ঠিক কর্ডের রাইট সাইডে আমার স্টিচটা থাকবে। এটা দেখে দেখে আস্তে আস্তে করে করতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করলে একদমই হবে না। তো যেভাবে আমি করলাম সেভাবে ঠিক স্টিচটা চালিয়ে যেতে হবে। এবার আস্তে করে এটাকে ফোল্ড করে নিয়ে অনেকে তুরপাইও দিতে পারে, অনেকে মেশিন স্টিচও দিতে পারে। আমার যেহেতু এটা ফ্যাব্রিকটা খুব মোটার উপরে আছে তাই আমি মেশিন স্টিচ দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম পরে হেম স্টিচ কিংবা তুরপাই দিয়ে দেবো, কিন্তু না, আমাকে আমার কাস্টমারের পছন্দসই চলতে হয়। তো আমাকে যেরকম বলেছে সেভাবেই আমি দিয়ে দিচ্ছি। তো এটা মেশিনের স্টিচ দিয়ে দিলে মজবুত ও টেকসই হবে, যেহেতু ফ্যাব্রিকটা খুব ভারী অস্ত্র দেওয়া সমেত। তুরপাই দিলে বেশিদিন টেকসই হবে না, ওখানটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আমি মেশিনেরই স্টিচ দিয়ে দিচ্ছি। তো ব্যাক পার্টের নেকও আমার কমপ্লিট আর ডার্ট দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বাকি স্টিচগুলো দেখাবো, যে যে প্রসেসগুলো বাকি আছে সেগুলোই আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি শোল্ডার অ্যাটাচ করে নেব। তো শোল্ডার অ্যাটাচ করতে গেলে ফ্রন্ট পার্টটা নিয়ে ব্যাক পার্টের ওপরে ঠিক বসাতে হবে, যেমনটি আমি বসাচ্ছি। সোজাসুজি রেখে একবার স্টিচ দিয়ে দেব, তারপর উল্টো করে নিয়ে স্টিচটা দেব। তাতে কি হয়, ওভারলকের কোনো রকম প্রয়োজন পড়বে না। আর বাড়তি এই যে এক্সেস কাপড়গুলো কেটে দিচ্ছি এগুলো দেখাও যাবে না। ঠিক ফোল্ড করে নিয়ে যেভাবে আমি দিলাম এভাবে আরও একটা স্টিচ দিয়ে দিতে হবে। এই যে প্রসেসগুলো আমি করছি এতে কিন্তু ওভারলকের একদমই প্রয়োজন হয় না। আর ব্লাউজের উল্টো দিক থেকেও ফিনিশিং খুব সুন্দর লাগে। তো আরও একটা শোল্ডার পয়েন্ট আমি একই প্রসেসে অ্যাটাচ করে নেব, যেভাবে আমি ঠিক করেছি সেম সোজা দিকে রেখে আগে দুটো স্টিচ করে নেব শোল্ডার পয়েন্ট দুটো, তারপর উল্টো করে নিয়ে স্টিচ দেব ঠিক যেমনভাবে আমি দিচ্ছি। এইবার আমি সাইড দুটো জয়েন্ট করে নেব। তো দুটো পার্টই আমি সোজাভাবে রেখে আগে একটা স্টিচ চালিয়ে দিচ্ছি। আর যদি একটু এক্সেস কাপড় নিচে 1/2 ইঞ্চ পরিমাণ থাকে তো সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এতে কোনো রকম ঝুলের প্রবলেম হবে না। তো দুটো পার্টই আমি সোজা দিকে বসিয়ে আগে দিয়ে নিলাম। এবার আমি পিছনে যখন বলেছিলাম যে ব্যাক পার্ট ওপেন হবে তার জন্য আমি বাড়তি পট্টিটা বসিয়ে নিচ্ছি। তো বাড়তি পট্টিটা কীভাবে বসাচ্ছি দেখিয়ে নিচ্ছি। ব্যাক পার্টে বসাচ্ছি। ব্যাক পার্টে লেফট সাইডে বাড়তি পট্টিটা হবে আর রাইট সাইডে হবে চাপা পট্টিটা। তো এভাবে আমি স্টিচটা দিয়ে নিচ্ছি। এটা বাড়তি পট্টিটা মানে যেখানে লুপ হবে
সেইটা। তো এখানে কিভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি। সোজা করে বসিয়ে এখান থেকে একটা স্টিচ দিয়ে দেবো। এবার আমি কোমরপট্টিটা বসিয়ে নেব। তো কেন জানি না আমার ভিডিওটা করতে খুবই প্রবলেম হচ্ছে। বারবার আমার ডিস্টার্ব হচ্ছে। তো কিছু, কিছু মাঝে ছেড়ে যাচ্ছে। যদি কারোর জানার কিছু থাকে কমেন্টস করে জানাবেন যে এখানটা বুঝতে পারলাম না। তো কোমরপট্টিটা আমি এভাবে ঠিক বসিয়ে নিচ্ছি অস্ত্র কাপড় দিয়ে মেন ফ্যাব্রিকের ওপর দিয়ে যেভাবে আগে দেখিয়েছিলাম ব্লাউজ স্টিচিংয়ে সেম হুবাহুব একই রকমভাবে প্রসেসে আমি বসিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা অস্ত্র রেখে দেবো, কারণ ফোল্ড করলে এটা সুবিধা হবে। এবার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার পর এবার আমি হাতের স্লিপসে চলে যাব, মানে আর্মহোলের সঙ্গে আমার স্লিপসটা স্টিচ দেব। আর্মহোলের মার্কটা আগে আমি ঠিক করে নিচ্ছি যে ঠিকঠাক মতো আমার স্টিচ করার পর ঠিকঠাক মতো আর্মহোল মার্ক এসছে কিনা। আমার 9.5 ইঞ্চে টোটাল আসতে হবে। সেজন্য আমি আবারও চেক করে নিচ্ছি। এখানটা বারবার যদি চেক না করা হয় তো প্রবলেম হবে। তো বাড়তি কাপড়টুকু রেখে আমি শেপ দেওয়ার জন্য মার্ক দিয়ে দিলাম। মানে ওটা আমার স্টিচে চলে যাবে। যতটুকু আমার এক্সেস হয়েছে ততটুকু রেখে মেন পয়েন্টের সঙ্গে এখানে আমি মার্ক দিয়ে দিলাম। এইবার আমি ব্যাক পার্টে যে পট্টিটা রেখেছিলাম, মানে একটা হুক পট্টি একটা আই পট্টি। তো হুক পট্টিটা বাকি ছিল সেটা আমি দিয়ে নেব। তার আগে কোমরে আমি স্টিচটা দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি আজকে ভিডিওটা করতে বহুত প্রবলেম হচ্ছিল। সেজন্য একবার কোমর পট্টি, একবার স্লিভস অ্যাটাচ এই সব হচ্ছে। মানে একরকম প্রসেস অনুযায়ী হচ্ছে না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আমি তবুও তুলে ধরার চেষ্টা করছি ভালোভাবে, যে বোঝাবার যেন চেষ্টা করি, ঠিক পার্ট বোঝাতে চেষ্টা করছি। তো এবার কোমরপটিটা আমি স্টিচ দিয়ে নিচ্ছি। কিন্তু কোমরপটি যখন বসিয়েছিলাম তখনই স্টিচ দিয়ে নিলে সুবিধা হতো। যেহেতু আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছে সেজন্য আমি একটু আগেই আমি সাইড পট্টি জোড়াতে চলে গিয়েছিলাম। এবার কোমরপট্টিটা ঠিক এইভাবে রেখে মেশিনে স্টিচ দেবেন। চাইলে এখানে অনেকে হেম তুরপাই যার ইচ্ছা হয় সেরকম দিতে পারে। আমি যে বললাম আমার ফ্যাব্রিকটা একটু মোটা ধরনের আছে, খুব হেভি। তো সেজন্য আমি মেশিনেই স্টিচ দিচ্ছি। এতে দেখতেও খুব একটা অসুবিধা হবে না, খারাপও লাগবে না। তো মজবুত টেকসই হবে, সেজন্য আমি দিয়ে নিলাম। আর এবারে আমি হুক পট্টিটা করে নেব। আই পট্টি আমার আগেই আমি দেখিয়ে দিয়েছি। এবার হুক পট্টিটা কীভাবে করব সেটাই দেখাচ্ছি। অস্ত্র কাপড় নিয়ে ঠিক এইভাবে 1/2 ইঞ্চ পরিমাণ নিচে এক্সট্রা রেখে ওপরেও 1/2 ইঞ্চ পরিমাণ কি 1 ইঞ্চ পরিমাণ এক্সট্রা রেখে এভাবে ফোল্ড করে নিয়ে স্টিচ চালিয়ে দিতে হবে। এবার এটা ফোল্ড খুলে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তাতে করে কি হবে, সেলাইটা চেপে বসবে আর পট্টিটাও খুব সুন্দর লাগবে। নিয়ে এটা ফোল্ড করে নিতে হবে, ভেতর দিক থেকে ফোল্ড করে নিয়ে এটা হেম স্টিচ দিয়ে নিতে হবে। তো টুকটাক ছাঁটখাটগুলো আমি করে নিচ্ছি সুতোগুলো নিয়ে। আমি তো এখানে সবই মেশিন স্টিচ দিচ্ছি, নেকেও দিয়েছি মেশিন, কোমরেও দিয়েছি মেশিন, আর এখানে পট্টিটাতেও মেশিন স্টিচ দিচ্ছি। আপনি কিন্তু আপনার পছন্দ মতো দেবেন। এখানে তুরপাই কিংবা হেম স্টিচ দেওয়ার কথা বেশি ভালো লাগে। তো আমি দিয়ে নিলাম। এবার অনেকটাই ব্লাউজের কাজ কমপ্লিট। দুটো স্লিভস অ্যাটাচ করলেই কিন্তু আমার ব্লাউজ কমপ্লিট। আমি একটা স্লিভস দেখিয়ে দেবো আর সাইডের এবার কিভাবে আমি ফিনিশিং এটা দেবো, স্টিচটা দেবো, মানে ফিটিংস পয়েন্টটা দেবো সেটাই এবার দেখিয়ে দেবো। তো ফিটিংস পয়েন্টের জন্য আমার চেস্ট ছিল যেহেতু 40 ইঞ্চ, তো 10 ইঞ্চ রেখে আমি 10 ইঞ্চ 10 ইঞ্চ 20 ইঞ্চ রেখে আমি মার্ক দিয়ে দেবো। যদিও আমার পয়েন্ট করা আছে তবু একবার লাস্ট ফিনিশিংয়ে আমি এটা দেখে নিচ্ছি, নিয়ে আমি পয়েন্টটা করে নিচ্ছি। আমি সবসময় কিন্তু লাস্ট ফিনিশিংয়ে একবার চেক করে নিই যে আমার ফিটিংস পয়েন্ট ঠিকঠাক আসছে কি না। তো মিডল থেকে আমি সাইডে দেখে নিলাম 10 ইঞ্চ, আর মিডল থেকে সাইডে দিয়ে দিলাম 10 ইঞ্চ, দিয়ে মার্ক দিয়ে দিলাম। আর আগে তো আমি আর্মহোল মার্ক করেই রেখেছিলাম। এবার কোমরের পয়েন্টটাও আমি লাস্ট ফিনিশিংয়ে দেখে মার্কটা বসিয়ে দিচ্ছি। মিডল থেকে সাইডে আর মিডল থেকে সাইডে ঠিক এইভাবে। আমার কোমর ছিল 34, তো সেই হিসাবে আমি মার্ক বসিয়ে দিলাম আর বাকি এক্সেস ফ্যাব্রিকটুকু স্টিচিংয়ের জন্য মার্ক দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি পয়েন্ট করে থাকি। এবার পয়েন্টের সাথে পয়েন্ট সোজা করে মিলিয়ে স্টিচ চালিয়ে দেব। সত্যি কথা বলতে কি সাইডটা আগে আমি স্টিচ চালিয়ে দিই। এতে করে কি হয়, যখন স্লিভস আমি অ্যাটাচ করি তো স্লিভস ওপর নিচে করলে কোনো রকম টান বা খিঁচাও আসে না। সেজন্য আগে সাইড স্টিচিং করে নিয়ে ফিটিংস পয়েন্ট দিলে খুবই সুবিধা হয়। অনেকে আছে যে স্লিভসের সঙ্গে সাইড একসঙ্গে স্টিচ দেয়, কিন্তু
এটা যে যার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু এভাবে সাইডগুলো আগে অ্যাটাচ করে নিই, আর অবশ্যই 3 বার 4 বার স্টিচ দিই, যাতে কাস্টমার রোগা কিংবা মোটা হলে ভবিষ্যতের জন্য কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়, কিংবা আমার কাছে দৌড়ে না আসতে হয়, মানে আমার কাছে ব্যাগে না আবার আসতে হয়। সেজন্য আমি আগে থেকেই সব কিছু গোড়া বেঁধে স্টিচ চালিয়ে দিই। তো আমি 2 বার 3 বার দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে দিচ্ছি। একটা ব্লাউজের ফিটিংস পয়েন্ট যদি ঠিকঠাক মতো থাকে, কিন্তু ব্লাউজের স্টিচের মাত্রা অনেকটা বেড়ে যায়। আমি আবারও বলছি, যখনই ফিনিশিং দেবেন তো তখন ফিনিশিং স্টিচ দেবেন, বারবার করে চেক করে নেবেন। এবার আমি স্লিভস অ্যাটাচ করছি, স্লিভসটাকে আমি সোজা করে নিয়ে কিন্তু অস্ত্রটাকে আগে রাউন্ডে স্টিচ দিয়ে ভালো করে আমি সাইজ করে নেব। এবার চারিদিক থেকে স্টিচটা চালিয়ে দেবো, মানে ওপরের স্টিচটা আগে আমি চালিয়ে দেবো। তো এটা চারিদিক থেকে স্টিচটাও দেওয়া হয়ে যাবে, আর এটা ফোল্ড করে উল্টো দিকে ঘুরিয়ে নিলেই কিন্তু আমার ওভারলকের মতো স্টিচ হয়ে যাবে, আর কোনো রকম মানে বাড়তি ফ্যাব্রিকটুকু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, ঠিক যেভাবে আমি দিচ্ছি। তো এভাবে করে নেওয়ার পর অনেকেই আয়রনও করে নিতে পারেন, নিলে চেপে যাবে, আর নাহলে স্টিচও চালিয়ে দিতে পারেন। এবার আমি স্লিভসটাকে কিভাবে অ্যাটাচ করব সেটাই দেখিয়ে দিচ্ছি। স্লিভসটা ভেতর দিক থেকে ঢুকিয়ে এভাবে, মানে আর্মহোলের নিচে থেকে ধরে একদম শোল্ডার পয়েন্ট পর্যন্ত ধরে নিয়ে এভাবে স্টিচ চালাবেন। আমি তো নিখুঁতভাবে দেখানোর খুবই চেষ্টা করছি, কিন্তু মিডিলে কেন জানি না আমার ভিডিওটা খুব ডিস্টার্ব করেছে। তো আমার স্লিভস অ্যাটাচের আরও সব ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও, লং ভিডিও। তারপরও যদি কারুর কিছু বলার থাকে তো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আমি নিশ্চয়ই সেটাকে থরলি আরও একবার করে দেখানোর চেষ্টা করব। কিংবা আমি যদি বড় ভিডিও না দিতে পারি, শর্টসেও দেখাবো যে স্লিভস দেখছেন এখানে আমি ফোল্ড করে নিচ্ছি। এটা ফোল্ড করে নিলে এখানটা কোনো রকম প্রবলেম হয় না। ওপর নিচও 2 দিক থেকেই বাড়তি কাপড়টাকে ফোল্ড করে নিতে হবে, ঠিক যেভাবে আমি নিচ্ছি। তো এই একই প্রসেসে আমি 2 বার করে রাউন্ড দিয়ে স্টিচ দিয়ে নিচ্ছি। ভিডিওটা কীরকম লাগলো জানাবেন। আমি তো ভালো মতো দেখাবার চেষ্টা করেছি। ঠিক একই প্রসেসে আমি আরও একটা স্লিভস অ্যাটাচ করে নেব, আর আমি ফিনিশিংয়ে দেখিয়ে দেবো। দেখছেন কীরকম সুন্দর হয়েছে, আমার মিডল টু মিডল জয়েন্ট হয়েছে। তো মিডল থেকে ধরেই আপনারা অ্যাটাচ করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে প্লিজ কমেন্টসে জানাবেন। দেখছেন তো আমার ফিনিশিংটা কেমন হয়েছে। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আপনি শেয়ার করুন সেই মানুষের কাছে যার দেখা খুবই অত্যন্ত জরুরি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।